हमारी देशभक्ति हमें ललकार रही है, तो कम से कम 1 साल के लिए हमें विदेशों में जाने की बातों को टालना चाहिए। गोल्ड यानी सोने की खरीद एक और पहलू है जिसमें विदेशी मुद्रा बहुत अधिक खर्च होती है। हमको ये तय करना पड़ेगा कि साल भर तक घर में कोई भी फंक्शन हो, कोई भी कार्यक्रम हो, हम सोने के गहने नहीं खरीदेंगे। বিশ্বগুরু হওয়ার রঙিন খোয়াব নাকি দেউলিয়া অর্থনীতির শেষ আর্তনাদ? যে দেশে শিক্ষিত যুবকদের 30% বেকার আর ডলারের বিপরীতে ভারতীয় টাকা আজ 95 ছাড়িয়ে আইসিইউতে, সেখানে দেশভক্তির নামে সাধারণ মানুষকে সংযমের পাঠ পড়ানো কি কোনো সমাধান নাকি চরম ব্যর্থতার স্বীকারোক্তি? আজ আমরা ব্যবচ্ছেদ করব ভারতের অর্থনীতির সেই কঙ্কালসার চেহারাটা যা সরকার রোড শো আর স্লোগানের চাকচিক্য দিয়ে আড়াল করতে চাইছে। শুনুন সবটা, কারণ আপনার নীরবতার সুযোগেই কিন্তু আপনার মেয়ের বিয়ের গয়না বা আপনার গাড়ির পেট্রোল আজ বলির তালিকায়। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন। সত্যি আসলে বেদনাদায়ক। দেশের অর্থনীতি কিন্তু অনেক দিন থেকেই খাদের কিনারায়। শেষ পর্যন্ত যখন জল পিঠ ছাড়িয়ে গলা পর্যন্ত উঠে এলো, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও স্বীকার করতে বাধ্য হলেন দেশ সংকটে। সির্ফ স্বীকারোক্তি নয়, পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সরাসরি সাধারণ মানুষের পকেটে হস্তক্ষেপ করতে শুরু করেছে সরকার। हमें पेट्रोल डीजल का उपयोग कम करना होगा। शहरों में जहां मेट्रो है वहां मेट्रो का ही उपयोग करेंगे। अगर कार में ही जाना जरूरी है तो फिर कार पूल करने का प्रयास करें और भी लोगों को साथ बिठा ले। খুব পরিষ্কার করে বুঝে নিন, আমাদের মধ্যবিত্ত আর গরিব মানুষদের মেরুদণ্ড আজ ভেঙে চুরমার। শিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্বের হার 25 থেকে 30%। আর টাকার দাম, ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা এখন 95 টাকা 20 পয়সা। ইতিহাসে টাকার এমন ঐতিহাসিক পতন আগে কেউ দেখেনি। এই চরম ব্যর্থতা ঢাকতেই কি এখন দেশভক্তির তাস খেলা হচ্ছে? প্রধানমন্ত্রী যে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কিছু জরুরি ব্যবস্থার কথা বলছেন, তা কি হঠাৎ করে তৈরি হয়েছে? ভোটের মরশুম চলছিল বলেই কি তিনি নীরব ছিলেন? 5 রাজ্যের ভোটে মন্ত্রী নেতারা তো যথেচ্ছ বিমান এবং হেলিকপ্টারে সফর করেছেন। 10-20টা গাড়ির কনভয় দিয়ে দেদার রোড শো করেছেন। সেখানে জ্বালানি খরচ হয়নি। এখন ভোট মেটার পরে প্রধানমন্ত্রী দেশের সাধারণ মানুষদের অসুবিধার মধ্যে ঠেলে দিলেন। এ কেমন দেশভক্তি মোদিজি? প্রধানমন্ত্রীর প্রেসক্রিপশন কি? দেশ বাঁচাতে দেশবাসীকে ত্যাগ করতে হবে। 1, ঘরে মেয়ের বিয়ে হোক বা অনুষ্ঠান, 1 বছর সোনা কেনা যাবে না। মোদিজি বলছেন এককালে মানুষ যুদ্ধে সোনা দান করত, এখন দান করতে হবে না, শুধু কেনা বন্ধ রাখলেই চলবে। 2, আপনার দেশভক্তি নাকি আপনাকে আজ ডাক দিচ্ছে, যেমন ভারত ছাড়ো বা সত্যাগ্রহ আন্দোলনের সময় ডাক দিয়েছিল। তাই আগামী 1 বছর বিদেশ যাত্রা একদম বর্জন করুন। 3, যাতায়াতে লাগাম পড়ান, পেট্রোল ডিজেল বাঁচাতে স্কুটার বা প্রাইভেট গাড়ি ছাড়ুন, চড়ুন মেট্রো বা বাসে, প্রয়োজনে কারপুল করুন। এমনকি মালামাল পাঠাতে ট্রাক নয় রেলের মালগাড়ি ব্যবহার করার ফতোয়াও আসছে। প্রশ্নটা এখানে, সাধারণ মানুষকে তবে সরকারের অব্যবস্থাপনার মাসুল নিজের ব্যক্তিগত জীবনের ছোট ছোট স্বাদ আহ্লাদ বিসর্জন দিয়ে মেটাবে? যখন মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া, তখন সমাধানের বদলে কেন শুধু বলিদানের কথা বলা হচ্ছে? সব বলিদান কি শুধু সাধারণ মানুষের জন্য? কারণ যিনি এই উপদেশ দিচ্ছেন সেই প্রধানমন্ত্রীর নিজের খরচ কমার তো কোনো লক্ষণ নেই। জনগণকে ত্যাগের শপথ দিয়ে তিনি নিজে কি করছেন? 1, বেঙ্গালুরু হায়দ্রাবাদ থেকে সোমনাথ কোটি কোটি টাকা খরচ করে একের পর এক মেগা র্যালি আর রোড শো। 2, হায়দ্রাবাদে যে রোড শো হলো সেখানে কি গাড়িগুলো পেট্রোল ছাড়া চলেছিল? তার কনভয়ে 50 থেকে 100টা গাড়ি থাকে, সেগুলো কি জল দিয়ে চলে? তিনি নিজে মানুষকে ইলেকট্রিক গাড়ি চড়ার কথা বলেন, অথচ তার কনভয় তো ইলেকট্রিক গাড়ি চলে না। 3, সোমনাথ মন্দিরের 75 বছর পূর্তির অনুষ্ঠানে জেট ফুয়েল পুড়িয়ে এয়ার শো করার কি খুব দরকার ছিল? সেখানে যে বিপুল পরিমাণ বিমান জ্বালানি পূর্ণ, সেটা কি দেশভক্তি? প্রধানমন্ত্রী একবারও ভেবে দেখেছেন তার এই সোনা না কেনার আর্জির ফলাফল কি? ভারতের জিডিপিতে সোনা এবং গয়না শিল্পের অবদান 7%। রপ্তানি 10 থেকে 12% আসে গয়না শিল্প থেকে। দেশ জুড়ে এই সেক্টরে প্রায় 50 লক্ষ পরিবার কাজ করে। এর মধ্যে একটা বড় অংশ ওড়িশা আর বাংলার কারিগর। 1 বছর সোনা কেনা বন্ধ থাকলে এই লাখ লাখ দোকানদার আর কারিগরেরা খাবে কি?
তাদের রোজগারের দায় কে নেবে? মিথ্যের উপর দাঁড়িয়ে নির্বাচন জেতা যায়, বিশ্বগুরু সাজা যায়, কিন্তু অর্থনীতি চালানো যায় না। অর্থনীতি চলে সঠিক নীতিতে, স্রেফ ইমোশনাল ব্ল্যাকমেইলে নয়। প্রধানমন্ত্রী যখন বলছেন বিদেশ যাবেন না, তার মানে তিনি পরোক্ষভাবে মেনে নিচ্ছেন যে ভারত সরকার আর টাকার দরে পতন তিনি ঠেকাতে পারছেন না। টাকার ভাগ্য এখন ভগবানের উপর বা আমজনতার ত্যাগের উপর ছেড়ে দেওয়া হয়েছে। তিনি নিজে ভিআইপি কালচার ছাড়বেন না, একের পর এক উৎসব আর রোড শো করবেন, আর সাধারণ মানুষ মেয়ের বিয়েতে সোনা কিনলে দেশভক্তি নিয়ে প্রশ্ন তুলবেন। এটাই কি বর্তমান ভারতের নতুন নীতি? সরকার বলছে ঝোলার দিন শেষ, এখন নাকি দেশবাসীর ঝোলা খালি করার পালা। বিরোধীরা বলছেন 5 রাজ্যের নির্বাচনের প্রচারে বিপুল জ্বালানি পুড়িয়ে এখন দেশবাসীর উদ্দেশ্যে মোদিজির এই বার্তা আসলে সরকারের আর্থিক ব্যর্থতার জলজ্যান্ত প্রমাণ। সরাসরি প্রশ্ন তুলছেন রাহুল গান্ধী, তিনি বলছেন মোদিজি এখন জনতার থেকে আত্মত্যাগ চাইছেন। এটা উপদেশ নয়, ব্যর্থতার প্রমাণ। গত 12 বছর ধরে দেশকে তিনি এমন জায়গায় এনে দাঁড় করিয়েছেন যে এখন মানুষ কি কিনবে কি কিনবে না তা বলে দিতে হচ্ছে। প্রতিবার উনি দায়িত্ব মানুষের ঘাড়ে ঠেলে দেন, নিজে জবাবদিহি এড়িয়ে যান। আপোষ করে ফেলা প্রধানমন্ত্রীর পক্ষে এখন আর দেশ চালানো সম্ভব নয়। चुनाव खत्म होने के बाद प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने देश की जनता से अपील की है। उनका कहना है घर से काम करो, मतलब वर्क फ्रॉम होम करो, मेट्रो से चलो, पेट्रोल डीजल बचाओ, सोना मत खरीदो, विदेशी यात्रा मत करो, विदेशी ब्रांड का सामान मत खरीदो। यही नहीं, जो खाने वाला तेल है उसका कम इस्तेमाल करो और खेतों में खाद कम डालो। ये सारी बातें कहकर नरेंद्र मोदी जी कोई नेक सलाह नहीं दे रहे हैं, वो असल में अपनी और अपनी सरकार की नाकामी का जीता जागता सबूत पेश कर रहे हैं। वो ना देश की एनर्जी सिक्योरिटी सुनिश्चित कर पाए, ना रुपया बचा पाए, ईंधन की किल्लत से लोग जूझ रहे हैं। चुनाव खत्म होने पर उनको वो सच स्वीकारना पड़ रहा है जिसके बारे में राहुल गांधी जी ने आगाह किया था। उन्होंने कहा था मार्च के महीने में कि बहुत तकलीफ आने वाली है, ईंधन की कमी होने वाली है, लेकिन मोदी जी ने किसी की नहीं सुनी। उन्होंने ये भी कहा था तैयारी करने का वक्त अब है, लेकिन मोदी जी ने सब कुछ अनसुना किया था। और यही नहीं, हिपोक्रेसी की सीमा तो यह है कि पेट्रोल डीजल जनता कम खर्च करे, लेकिन मोदी जी का लंबा काफिला पेट्रोल डीजल बर्बाद करता हुआ निकलेगा, रोड शो करेगा। आपसे कहते हैं विदेशी यात्रा मत कीजिए, लेकिन वो यूरोप की यात्रा पर 5 दिन के लिए जा रहे हैं। बड़ी गर्मी है देश में। 12 साल बाद आज देश को इस मुहाने पर ले आए हैं कि ये नसीहत देनी पड़ रही कि क्या खाइए क्या मत खाइए, क्या कीजिए क्या मत कीजिए, कहां जाइए क्या खरीदिए क्या मत खरीदिए। এই সরকার যখনই কোনো বড় সংকটে পড়ে দায়টা সুকৌশলে সাধারণ মানুষের ঘাড়ে ঠেলে দেয়। কেন? যাতে নিজেদের জবাবদিহি থেকে বাঁচা যায়। রাহুল গান্ধীর বক্তব্য দেশ চালানো এখন আর এই কম্প্রোমাইজ প্রধানমন্ত্রীর কাজ নয়, কারণ অর্থনীতি যখন আইসিইউতে, প্রধানমন্ত্রী তখন ব্যস্ত নির্বাচনী রোড শো আর ইমোশনাল মার্কেটিং নিয়ে। এই মুহূর্তে আমরা কিছু কঠিন বাস্তব আর একাধিক বেদনাদায়ক সত্যির মুখোমুখি দাঁড়িয়ে। ভারতের এই অর্থনৈতিক জরুরি অবস্থার জন্য কি সরকারের কাছে কোনো দীর্ঘমেয়াদী প্ল্যান ছিল না, নাকি সরকার স্রেফ ঘুমিয়েছিল? নিজের পকেট খালি করা আর সরকারের ব্যর্থতাকে সয়ে নেওয়া, এটাই কি এখন দেশভক্তির নতুন ডেফিনেশন? এটাই কি দেশভক্তির নতুন সংজ্ঞা? নির্বাচনের রঙিন নেশায় যখন সরকার বুঁদ হয়েছিল, তখন সাধারণ মানুষের ভবিষ্যতের সলতেটা পুড়ে খাঁক হয়ে যাচ্ছিল। এখন দেশবাসীকে ত্যাগের পাঠ পড়ানো হচ্ছে, অথচ নিজেদের বিলাসিতা বা ভিআইপি কালচার কমানোর কোনো সদিচ্ছা নেই। সরকার বলছে এটা আত্মনির্ভর হওয়ার লড়াই, কিন্তু প্রশ্ন হলো সরকার নিজে কবে দায়িত্বশীল হবে, নাকি জনগণের কষ্টের উপর দাঁড়িয়েই তৈরি হবে বিশ্বগুরু হওয়ার নতুন বুনিয়াদ? আরো একটা বেদনাদায়ক সত্যি আমাদের মেনে নিতেই হবে, এই সরকারের কাছে রাজনীতি শেষ কথা, নির্বাচন জেতাই একমাত্র অগ্রাধিকার। গত কয়েক মাস ধরে সরকার স্রেফ ভোট উৎসব পালনে ব্যস্ত ছিল, আর আজ তার খেসারত দিতে হচ্ছে গোটা দেশকে। মনে আছে যখন ইরানে যুদ্ধ চলছিল, ঢাকঢোল পিটিয়ে বলা হচ্ছিল দেখুন গোটা বিশ্বে তেলের দাম বাড়লেও ভারত সরকার কত এফেক্টিভ। যে সরকার ভোট জিততে দেশের স্বার্থকে দিনের পর দিন বন্ধক রাখতে পারে, তাদের থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা বৃথা। আমাদের আর কোনো বিদেশি সংস্থার রিপোর্টের দিকে তাকানোর দরকার নেই। খোদ প্রধানমন্ত্রী স্বীকার করে নিয়েছেন যে ভারত এক ভয়াবহ আর্থিক সংকটে ফেসে গেছে। শুধু তাই নয়, সামনে আরো বড় বিপদ ঘনিয়ে আসছে। প্রধানমন্ত্রী এখন সাধারণ মানুষকে বলছেন ওয়ার্ক ফ্রম হোম করতে,
কিন্তু মনে করে দেখুন, এই শব্দটার সাথে আমাদের প্রথম পরিচয় হয়েছিল কোভিডের সেই অভিশপ্ত দিনগুলোতে। সরকার কি তবে বলতে চাইছে দেশ এখন ইকোনমিক কোভিডের মধ্যে দিয়ে যাচ্ছে? জীবনদায়ী ওষুধ বা অক্সিজেনের বদলে কি এখন আমাদের কাছ থেকে তেলের পয়সা আর সোনার সঞ্চয় কেড়ে নেওয়া হবে? দেশটা কি তবে একটা বড় ল্যাবরেটরি যেখানে সাধারণ মানুষ সেফ গিনিপিগ? আবারও ওয়ার্ক ফ্রম হোম। দেশ এবার অদৃশ্য ভাইরাসের কবলে নয়। এই ভাইরাস জৈবিক না, এই ভাইরাস অর্থনৈতিক। সরকার এখন অজুহাত দিচ্ছে ইরান যুদ্ধের, বলছে যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম চড়া। আচ্ছা, যখন বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $70 ছিল, তখনও কি আপনারা আমাদের 90 টাকায় পেট্রোল কেনাননি? তখন তো দাম কমাননি। আর এখন যখন টাকার দাম 95 পার করে গেছে, ব্যারেল পিছু তেলের দাম $100 ছাড়িয়েছে, তখন আপনাদের জনগণের থেকে আরো আদায়ের পালা। বেদনাদায়ক সত্যিটা হলো ভোট। নির্বাচনের মাঝপথে তেলের দাম বাড়ালে বা সারের দাম বাড়ালে ভোট ব্যাংকে ধস নামবে, এই ভয়েই সরকার এতদিন হাত গুটিয়ে বসেছিল। যে সরকারের অগ্রাধিকার সেফ ক্ষমতা দখল, তারা দেশের ভবিষ্যৎ নিয়ে জুয়া খেলবে, এটাই স্বাভাবিক। ইরান যুদ্ধ কি আসল কারণ? না, এটা একটা অনুঘটক মাত্র। আসল ক্যান্সার লুকিয়ে আছে সরকারের ভ্রান্ত অর্থনৈতিক নীতিতে। আর্থিক সংকট শব্দটা শুনতে ভারী মনে হতে পারে, কিন্তু এর বাস্তব রূপটা বড় বিভৎস। এই অর্থনৈতিক সংকটের দুটো প্রধান মুখ আছে, যা আপনার রান্নাঘর আর আপনার পকেটকে সরাসরি আক্রমণ করবে। এক, আগামী দিনে আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি। যে জিনিস 100 টাকায় কিনছেন, তা হয়তো 200 বা 400 টাকায় কিনতে হবে। আপনার জমানো সঞ্চয়ের কোনো দাম থাকবে না। 2, বেকারত্ব। যখন অর্থনীতি মুখ থুবড়ে পড়ে, তখন নতুন কর্মসংস্থান তো দূরস্থ, ছাঁটাই শুরু হবে চারদিকে। মানুষ কাজ হারাবে, কিন্তু জিনিসের দাম কমবে না। সরকার বড় বড় দাবি করেছিল, আমরা নাকি বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি, খুব শীঘ্রই নাকি 3য় হব। আমেরিকা আর চীনের ঠিক পরেই বসবে ভারত, কিন্তু সত্যিটা কি? বাস্তবের ধাক্কায় আমরা 4 নম্বর থেকে ছিটকে এখন 6 নম্বরে। 140 কোটি জনসংখ্যার এই বিশাল বাজারকে সরকার এতদিন তুরুপের তাস হিসেবে ব্যবহার করেছে, কিন্তু এখন আন্তর্জাতিক কোম্পানিগুলোর কাছে ভারত আর আগের মতন আকর্ষক নয়, কারণ এদেশের মানুষের ক্রয় ক্ষমতা কমছে। লাভ না থাকলে কেউ এখানে টাকা লগ্নি করবে না, ফলে সরকারের যে জনকল্যাণমূলক প্রকল্প, সেখানেও এবার টান পড়বে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার মহিলাদের প্রতি মাসে 3000 টাকা করে দেবে। কতদিন দিতে পারবে? না আচালে কিছুই বিশ্বাস নেই। প্রতিদিন নতুন নতুন খয়রাতি দিয়ে ভোট কেনার যে রাজনীতি এই সরকার শুরু করেছে, আজ তার বিষময় ফল আমাদের সামনে। বিশ্বগুরু হওয়ার রঙিন কোয়াব দেখিয়ে আসলে সাধারণ মানুষকে এক অন্ধকার গহ্বরে ঠেলে দেওয়া হয়েছে। বাণিজ্যিক দুনিয়ার অঙ্কটা খুব সরল, যেখানে লাভ নেই সেখানে বিনিয়োগ নেই। কোনো কর্পোরেট হাউস বা বিদেশি কোম্পানি যদি দেখে $2 বিলিয়ন ঢেলে 3 বিলিয়ন পাওয়ার সম্ভাবনা নেই, তবে তারা এক মুহূর্ত দেরি করবে না তল্পি তল্পা গুটিয়ে নিতে। আর ভারতের বাজারে ঠিক এই রক্তক্ষরণে শুরু হয়েছে। আমাদের অর্থনীতি এখন আর প্রোডাক্টিভ নেই। উন্নয়নের গতি এতটাই মন্থর যে বিনিয়োগকারীরা লোকসানের ভয় সিটিয়ে আছেন। বিশ্বাস হচ্ছে না? পরিসংখ্যান দিচ্ছি। 1, গত মাত্র 5 মাসে আমাদের শেয়ার বাজার থেকে প্রায় 2 লক্ষ কোটি টাকা বিদেশি বিনিয়োগ বেরিয়ে গেছে। গত বছর এই অঙ্কটা ছিল 1.6 লক্ষ কোটি টাকা। এবার মাত্র 5 মাসেই তা 2 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। 2, 14 বছরের মধ্যে বিদেশি বিনিয়োগ বা FDI সবচেয়ে তলানিতে এসে ঠেকেছে। 3, শুধু বিদেশি কোম্পানি নয়, খোদ ভারতের নিজস্ব কোম্পানিগুলো এখন দেশে টাকা খাটাতে ভয় পাচ্ছে। তারা নিজেদের মুনাফা বাঁচাতে বিদেশের বাজারে লগ্নি করছে। যেই দেশের শিল্পপতিরা নিজেদের দেশের উপর ভরসা হারিয়ে বিদেশে টাকা পাঠায়, সেই দেশের অর্থনীতির কঙ্কালসার চেহারাটা বুঝতে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ে না। 4, একদিকে সরকার বিশ্বগুরু আর মেক ইন ইন্ডিয়া স্লোগান দিচ্ছে, অন্যদিকে বাস্তব বলছে ভারতের বাজার তার আকর্ষণ হারিয়েছে। টাকা যখন ঘর ছাড়ে, তখন বুঝতে হবে দেওয়ালের লিখন স্পষ্ট। বিনিয়োগকারীরা সিগন্যাল দিয়ে দিয়েছেন, এবার আমজনতার বোঝার পালা। 5, টাকার দাম 95 পেরিয়ে গেছে, অথচ সরকারের হুঁশ নেই। যখন বিদেশি মুদ্রার ভান্ডার খালি হতে শুরু করে, তখন বুঝতে হবে বিপদ আর দরজায় কড়া নাড়ছে না, ঘরেই ঢুকে পড়েছে। সরকারের একের পর এক ভুল নীতির মাসুল দিচ্ছে দেশ। এই অর্থনৈতিক বিপর্যয় কোনো আকস্মিক ঘটনা নয়,
এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। প্রথম নোটবন্দি, যা অর্থনীতির কোমর প্রথম ভেঙে দিয়েছিল, তারপর জিএসটি, যার তাড়াহুড়ো প্রয়োগে ছোট এবং মাঝারি ব্যবসাগুলো ধুলোয় মিশে গেছে, তারপর লকডাউন, যা কফিনের শেষ পেরেকটি পুঁতে দিয়েছিল। শুধু কেন্দ্র নয়, জনমোহিনী প্রকল্পের নামে যে খয়রাতি রাজনীতি চলছে, তাতে রাজ্যগুলোও এখন দেউলিয়া হওয়ার পথে। 5 লক্ষ কোটি থেকে 7 লক্ষ কোটি টাকার ঘাটতি এখন প্রায় সমস্ত বড় রাজ্যের সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। শাসক দলের নেতারা ইন্দিরা গান্ধী বা লাল বাহাদুর শাস্ত্রীর উদাহরণ টানছেন, বলছেন তারাও তো দেশবাসীর কাছে এমন আবেদন করেছিলেন। না, সেই আবেদন আর এই আবেদন এক নয়। নেহেরু বা শাস্ত্রীজির সময় ভারত ছিল এক নবজাতক রাষ্ট্র। আজকের ভারতের সাথে সেই সময়ের তুলনা করা মানে নিজেদের চরম ব্যর্থতাকে আড়াল করা। $5 ট্রিলিয়ন অর্থনীতির সেই লম্বা চওড়া গপ্প এখন কোথায় গেল? খেয়াল করুন, অনেক দিন ধরে কেউ সেই গপ্পের কথা মুখে আনে না। বেদনাদায়ক সত্যিটা হলো, নিজের ভুল স্বীকার করার চেয়ে মানুষের আবেগ নিয়ে খেলা করা অনেক সহজ। রাহুল গান্ধী যখন প্রধানমন্ত্রীকে কম্প্রোমাইজড বলেন, তখন তিনি আসলে সেই অক্ষমতার দিকেই আঙুল তোলেন। 2014 সালে ঢাক ঢোল পিটিয়ে বলা হয়েছিল 2022 সালের মধ্যে দেশের ম্যানুফ্যাকচারিং সেক্টর জিডিপির 25% হবে। আজ 2026 সাল, পরিসংখ্যান কি বলছে? সেই 14 থেকে 16%ই আটকে রয়েছে দেশের উৎপাদন। তাহলে মেক ইন ইন্ডিয়া কিংবা আত্মনির্ভর ভারত গেল কোথায়? এগুলো কি তবে ভোটের ব্যানার তৈরির অলংকার? একদিকে সরকার বলছে ভোকাল ফর লোকাল হও, চীনা পণ্য বর্জন করো, আর অন্যদিকে পর্দার আড়ালের সত্যটা হলো বিগত কয়েক বছরে চীন থেকে আমাদের আমদানি রেকর্ড হারে বেড়েছে। চীনের সাথে আমাদের বাণিজ্য ঘাটতি আজ ভারতের জন্য চরম অসম্মানজনক। দেশ যখন আমদানির নেশায় বুঁদ, তখন আত্মনির্ভরতা শব্দটা একটা নিষ্ঠুর পরিহাস ছাড়া আর কি? লোকে প্রশ্ন তুলছে, লাল বাহাদুর শাস্ত্রী যখন উপবাসের ডাক দিয়েছিলেন, আগে নিজের পরিবারকে অভুক্ত রেখেছিলেন। ইন্দিরা গান্ধী দেশের জন্য নিজের সোনা গচ্ছিত রেখেছিলেন। আর বর্তমান প্রধানমন্ত্রী জনগণকে ত্যাগের পরামর্শ দিয়েই তিনি বেরিয়ে পড়ছেন 5 দেশ ভ্রমণে, মেতে উঠছেন 3 ঘন্টার রোড শোতে। ইতিহাসের পাতায় তাকালে দেখা যায় লাল বাহাদুর শাস্ত্রীর সেই জয় জওয়ান জয় কিষান স্লোগান আর ইন্দিরা গান্ধীর হাত ধরে আসা সবুজ বিপ্লব ভারতকে খাদ্যে স্বনির্ভর করেছিল। কিন্তু বর্তমান সরকার যে উত্তরাধিকার পেয়েছিল তা এক মজবুত এবং ক্রমবর্ধমান অর্থনীতি। 2014 থেকে 15 সালে আমরা 7 থেকে 8% হারে বৃদ্ধি পাচ্ছিলাম। তারপর শুরু হলো ধ্বংসের এক পরিকল্পিত চিত্রনাট্য। আঘাতের পর আঘাত, একেবারে আচমকা নোটবন্দি দেশের অর্থনীতির চাকা থমকে দিল। লক্ষ লক্ষ ক্ষুদ্র এবং মাঝারি শিল্প রাতারাতি ধুলোয় মিশে গেল। যেই ঘা শুকোনোর আগেই নুন ছেটানো হলো অপরিকল্পিত জিএসটি চাপিয়ে। রিলায়েন্স বা আদানির মতন পরিকাঠামো কি ছোট ব্যবসায়ীদের আছে? তাদের ওপর হঠাৎ অনলাইন ট্যাক্স আর জটিল স্ল্যাব সিস্টেম চাপিয়ে দিয়ে আসলে কার স্বার্থ রক্ষা করা হলো? এরপর এলো সেই ঐতিহাসিক ঘোষণা, এক রাতে গোটা দেশ লকডাউন। যারা দিনে 500 টাকা আয় সংসার চালায়, তাদের কথা কি একবারও ভাবা হয়েছিল? মনে আছে পরিযায়ী শ্রমিকদের পায়ে হেঁটে বাড়ি ফেরার সেই সমস্ত নিষ্ঠুর দৃশ্য? মনে আছে সরকারের অমানবিকতার কথা? পরিযায়ী শ্রমিকদের দেশভক্তি নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল। ক্ষুধার্ত মানুষের কোনো ভূগোল থাকে না, কিন্তু এই সরকারের কাছে সম্ভবত মানুষের জীবনের চেয়ে মানুষের ভোট বড়। যখন মানুষ মরছিল, মনে করে দেখুন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ছিল পশ্চিমবঙ্গের নির্বাচন। কোভিড সামলানোর বদলে কখনো মোবাইলের আলো জেলে, কখনো থালা আর তালি বাজিয়ে মানুষের নজর ঘোরানোর চেষ্টা হয়েছিল। সুপ্রিম কোর্ট পর্যন্ত ধমক দিয়ে বলতে বাধ্য হয়েছিল স্মেল দ্য কফি। এমনকি মধ্যপ্রদেশে কংগ্রেস সরকার ফেলে বিজেপি সরকার গড়া পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়নি। এই অভিযোগও আজ ইতিহাসের পাতায় নথিভুক্ত। মানুষের জীবন বাঁচানোর চেয়েও সরকারের কাছে বেশি জরুরি ছিল ক্ষমতার রদবদল। কোভিডের দ্বিতীয় ঢেউ যখন আছড়ে পড়ছে, যখন অক্সিজেনের অভাবে মানুষ কাতরাচ্ছে, প্রধানমন্ত্রী তখন বাংলায় জনসভায় ভিড় দেখে উল্লাস করছে। মনে পড়ছে সেই ছবি? প্রধানমন্ত্রী এখন জনতাকে যে ত্যাগের কথা বলছেন, তার আসল অর্থ কি স্রেফ তার নিজের প্রশাসনিক ব্যর্থতার একটা পরোক্ষ স্বীকারোক্তি? মুদ্রাস্ফীতি আর বেকারত্বের যে পাহাড় তৈরি হয়েছে, তার সমস্ত ভার এখন আম জনতার সরু কাঁধের ওপর ছেড়ে দেওয়া হচ্ছে। সরকার বলছে তৈরি থাকুন, কষ্ট সহ্য করুন। জনগণ কেন সেই ভুলের মাসুল দেবে যা তারা করেনি?
যে রাজনীতি শুধু নির্বাচন বোঝে আর অর্থনীতিকে গুরুত্বহীন মনে করে, সেই রাজনীতির মাসুল কি সাধারণ মানুষের বলি দিয়েই মেটাতে হবে? সবশেষে সবচেয়ে জরুরি প্রশ্ন, এই চরম অযোগ্যতা আর রক্তক্ষরণের দায় কার? 140 কোটির দেশ কি তবে কেবল এক পরীক্ষাগার, আর আমরা কি কেবল গিনিপিগ? ভাবুন, সতর্ক থাকুন, কি আর করবেন, খরচ বাঁচাতে থাকুন। আজ এই পর্যন্তই। আমরা আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট ও শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।